আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্কের আকাশে মেঘগুলো যেন আজ অশুভ কোনো সংকেত দিচ্ছে। ম্যানহাটনের এক নির্জন ক্যাফেটেরিয়ার কোণে বসে আছে আয়ান আর জেডি। আয়ানের সামনে রাখা কফিটা অনেক আগেই জুড়িয়ে বরফ হয়ে গিয়েছে, কিন্তু সেই দিকে কোনো খেয়াল নেই তার। সে গত আধা ঘন্টা ধরে পাথরের মতো স্থির হয়ে আছে। জিয়ন আর আরিনার মধ্যে সেই অদ্ভুত রসায়ন, জিয়নের পাগলামি আর পরকীয়ার সেই বিতর্কিত দাবি, সবকিছু আয়ানের মস্তিষ্কের কোষে কোষে জট পাকিয়ে দিচ্ছে। জেডি কফিতে শেষ চুমুক দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে আয়ানের দিকে তাকালো। জেডি জানে এবার বিস্ফোরণটা ঘটানোর প্রয়োজন। আয়ান এবার একটু নড়েচড়ে বসলো। সে দাঁতে দাঁত চেপে বলল, জেডি ব্রো, জিয়ন ব্রোকে আমি 7 বছর ধরে চিনি, কিন্তু এই কয়েকদিন সে যা করেছে সেটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। একটা বিবাহিতা মেয়ের জন্য সে নিজের ভাইকে মারতে আসে। আর বাই দ্য ওয়ে, আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস আমার কাছে। ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটা আমাকেও খুলে বল। জিয়ন ব্রো আসলে কেন এমনটা করছে? জেডি কফির কাপটা ধীরে টেবিলে নামিয়ে রাখলো। চারপাশের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে গেল। জেডি নিচু সুরে বলল, প্রতিটা শব্দ ওজন দিয়ে বলল, জিয়ন ব্রোই হলো আসলে ফারজিয়ন সৈয়দ। মুহূর্তের মধ্যে আয়নের পৃথিবীটা যেন কয়েকবার চক্কর খেলো। কফি গিলতে গিয়ে তার নাকে মুখে উঠে গেল। সে কেশে অস্থির হয়ে পড়ল। রুমাল দিয়ে তার মুখ মুছতে মুছতে এক প্রকার চিৎকার করে উঠল, কি? জেডি ব্রো, আমি মনে হয় কানে ভুলভাল শুনেছি। জিয়ন ব্রো, আরিনার সেই সোকল্ড ফারজো ভাই ও শান্তশিষ্ট চেষ্টা এখন একটা আস্ত সাইকোডন। জেডি গম্ভীর হয়ে বলল, হ্যাঁ আয়ান, যা শুনেছিস ঠিকই শুনেছিস। জিয়ন ব্রোকে তুই 7 বছর ধরে চিনিস, কিন্তু আমি তাকে 10 বছর ধরে চিনি। সেই ফারজিয়ন সৈয়দ। আয়ান এবার সোফা থেকে প্রায় লাফিয়ে উঠল। তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে ক্যাফেটেরিয়ার মাঝখানে দুহাত দিয়ে মাথায় চেপে ধরে পায়চারি করতে শুরু করলো। পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, ও মাই গড! যে ছেলে সারা জীবন আই হেট গার্লস বলে আমাদেরকে লেকচার দিত, সেই ছেলে কিনা 16 বছর বয়সে বিয়ে করে বসে আছে। 16 বছর? তখন তো হয়তো আমি ঠিকমতো লঙ্গিও পড়তে শিখিনি। আর নিজের চুল টেনে ধরে আর্তনাদ করে উঠল। আর এইদিকে আমি 25 বছর বয়সে স্টিল সিঙ্গেল, একেবারে পিওর সিঙ্গেল। আর এই শালা কি ডাবল গেম খেলেছে। এইদিকে দাপুটে জিয়ন রোজিও, অন্যদিকে আরিনার সে প্রাণপ্রিয় ফারজো ভাই। আয়ানের কথা শুনে জেডি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আয়ান এবার রীতিমতো গানের সুরে বিলাপ করতে শুরু করলো। সে ক্যাফেটেরিয়ার মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সে সুরে গাইতে লাগলো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরায়েল কি আমাকে চেনে না? ওরে জিয়ন ব্রো, তুই আমাকে এত বড় ধোকা দিলি রে। জেডি উঠে গিয়ে আয়নার মুখ চেপে ধরলো আর বলল, চুপ কর গাধা। আয়নার কাছ থেকে জানতে পারলাম জিয়ন ব্রো এখন নিউ ইয়র্কের জার্সির গোপন স্থানে নিয়ে যাচ্ছে আরিনাকে। সে চাইছে আরিনাকে তার অন্ধকার জগৎ দেখিয়ে ভয় দেখাতে। জিয়ন ব্রো নিজেকে ফারজিয়ন হিসেবে পরিচয় দিতে চাচ্ছে না। সে জিয়ন হয়ে আরিনাকে বশ করতে চায়। কিন্তু আয়ান, আমাদের ওইখানে পৌঁছাতে হবে। আয়ান দ্রুত নিজেকে সামলে নিল, কিন্তু তার বুক থেকে দীর্ঘশ্বাস থামছেই না। চলো ব্রো, আজ দেখবো ওই 16 বছর বয়সী বিবাহিত জিয়ন ব্রো আরিনাকে নিয়ে কোন খেলায় মেতেছে। আর আল্লাহ যদি দয়া করে তাহলে আমার জন্য একটা কাউরে পাঠাইতো। এই সিঙ্গেল লাইফের জ্বালা আর সয় না। অন্যদিকে জিয়নের কালো স্পোর্টস কারটা তখন নিউ ইয়র্কের জার্সির হাইওয়েতে বাতাসের বেগে ছুটেছে। গাড়ির ভিতরে এক অসহ্য নীরবতা। জিয়নের এক হাত স্টিয়ারিং এ, অন্য হাতটা আরিনার হাতের ওপর সজোরে চেপে ধরে রাখা। আরিনার হাতে জিয়নের শক্তির ছাপ পড়ে যাচ্ছে, কিন্তু সে নির্বিকার। জিয়ন ড্রাইভিং সিটে বসে এক বিচিত্রের হাসি আসলো। নিশ্চয় ভাবছেন আরিনা সৈয়দ, জিয়ন রোজিও আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? নিউ ইয়র্কের জার্সির এই আস্তানায় আমার 10 বছরের পৈশাচিক সাধনা জমা আছে। আমি চাই আপনি আজ নিজ চোখে দেখুন আপনার সেই পাথরে ফারজো ভাইয়া কিভাবে আপনাকে তিলে তিলে কষ্ট দিতে পারে। আরিনা জানালার বাইরের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, মানুষ পাথরে পরিণত হয় না জিয়ন সাহেব, মানুষ শুধু নিজের উপর একটা মুখোশ পরে নেয়। আপনি নিউ জার্সিতে গিয়ে আমাকে আপনার সেই অন্ধকার সাম্রাজ্য দেখান, কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি আপনার সেই অন্ধকারের গল্প শোনাবেন, আমি তত বেশি আপনার ভিতরে সে লুকিয়ে থাকা আলোটাকে খুঁজে বের করব। জিয়ন আরিনার হাতের উপর আরো চাপ দিতে লাগলো আর বলল, আলো? জিয়নের জীবনে কোনো আলো নেই আরিনা সৈয়দ, শুধু আগুন আছে, আর সেই আগুনে আজ তোমাকে পড়তে হবে।
গাড়িটা নিউ জার্সির সেই পুরনো নির্জন পাথরে বাংলোর সামনে এসে থামলো। জিওন গাড়ি থেকে নেমে আরিনার দরজা খুলে তাকে এক প্রকার হ্যাচকা টান দিয়ে বের করে নিল। বাংলোর ভেতরটা জিওনের সেই সাইকোপ্যাথিক ডোমেন প্রতিচ্ছবি, বারুদ এবং পুরনো চামড়ার গন্ধ। জিওন এক ঝটকায় আরিনাকে কাঁধে তুলে নিয়ে একটি লাইব্রেরির দিকে কক্ষের দিকে এগিয়ে গেল। কেউ জানতো না যে এই বিশাল সেগুন কাঠের বুকশেলফের পেছনে লুকিয়ে আছে এক অত্যাধুনিক প্রযুক্তির গোপন দরজা। জিওন এক বিশেষ সেন্সরের মধ্যে নিজের আঙ্গুল দিয়ে চাপ দিতেই সেলফটি নিঃশব্দে সরে গেল। ভিতরে ঢুকতেই আরিনার চোখ যেন কপালে উঠে গেল। সে ভেবেছিল জিওন তাকে একটা কোনো অন্ধকার স্যাঁতস্যাঁতে কালকুঠরিতে নিয়ে যাবে, কিন্তু এটা তো একটা স্বর্গপুরী। রুমটা অত্যন্ত লাক্সারিয়াস এবং বিলাসবহুলভাবে সাজানো। মেঝেতে বিছানো আছে দপদপে সাদা পশমের কার্পেট, দেয়ালে দামি ভেলভেটের কারুকাজ করা। একপাশে বিশাল এক কাচের দেয়াল, সেখানে কৃত্রিমভাবে তৈরি করা ঝর্ণা দেখা যাচ্ছে। ঘরটি এতটাই পরিপূর্ণ আর সুন্দর যে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছা করে। জিওনের সে রুক্ষ চরিত্রের আড়ালে এমন নান্দনিক জগৎ থাকতে পারে তা আরিনার কল্পনার বাইরে ছিল। জিওন আরিনাকে সেই রাজকীয় বিছানায় নামিয়ে দিয়ে দরজাটা ভিতর থেকে লক করে দিল। বাইরের জগতের সাথে এই রুমটার কোনো সংযোগ নেই, না আছে নেটওয়ার্ক আর না আছে শব্দের প্রবেশাধিকার। এটা আমার ব্যক্তিগত ডার্কনেস, আরিনা সৈয়দ। জিওন তার কোটটা খুলে একপাশে ছড়ি দিয়ে অবজ্ঞার স্বরে বলল। আরিনা ভয় পাওয়া তো দূরের কথা, বরং এই পুরো ঘরের আভিজাত্য দেখে রুক্ষ পরিবেশ বোধে তার ওপর আরো চোখ বুলিয়ে নিতে শুরু করলো। সে বিছানার একপাশে গিয়ে হেলান দিয়ে বসলো। জিওনের চোখে চোখ রেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ব্যক্তিগত ডার্কনেস? সিরিয়াসলি জিওন সাহেব? আরিনার গলায় স্পষ্ট তাচ্ছিল্য। আপনার এই রুমটির প্রতি ইঞ্চি, এই শ্বেত পাথরের কারুকাজ করা আর ঝর্ণার শব্দই বলে দিচ্ছে আপনি এখনো ফারজু ভাইয়ের মতো শৌখিন আর নরম মনের মানুষ। জিওন রোজিওর মতো কোনো সাইকোডন এত পরিপাটি ঘর সাজাতে পারে না। আপনি বাইরে থেকে যতই রক্ত ছড়ান না কেন, ভেতরে সেই ফারজু ভাই এখনো লুকিয়ে লুকিয়ে পুতুল খেলা করে। আপনি আজও সেই পুরনো মানুষটাই রয়ে গিয়েছেন। ফারজু ভাই শব্দটা শুনেই যেন জিওনের কানে এক বিষাক্ত তীরের মতো বিঁধল। জিওনের চোল শক্ত হয়ে গেল, কপালে রাগের শিরাগুলো ভেসে উঠল। সে এক ঝটকায় আরিনার ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। এক হাত দিয়ে আরিনার গলা চেপে ধরে তাকে বিছানার সাথে ফেলে দিল। জিওনের চোখে তখন অদ্ভুত জেদ। খবরদার আরিনা সৈয়দ, ওই নামটা আর একবারও মুখে আনবে না। জিওন দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। আমি ওটাকে নিজের হাত দিয়ে কবর দিয়েছি, আর কতবার বলবো? তোমার সামনে জিওন রোজিও দাঁড়িয়ে আছে, যে দয়া চেনে না, শুধু অধিকার চেনে। আরিনার শ্বাস নিতে কষ্ট হওয়া সত্ত্বেও সে হার মানল না। সে জিওনের হাতের ওপর হাত রেখে তারপর চড়া সুরে বিদ্রুপের গলায় বলল, আপনি যতবার নিজের গলা ফাটাবেন আমি ততবার বুঝবো আপনি ফারজু ভাইকে নিয়ে ইনসিকিউর। আপনি আমাকে এই রুমে আটকেছেন কারণ আপনি ভয় পান যে ফারজু ভাই আজও আমার সামনে আপনাকে দুর্বল করে দেয়। আপনি আদতে কিছুই করতে পারবেন না, কারণ আপনার সেই নরম মনটা আমার কাছে বন্দী। জিওন এবার স্থির হয়ে গেল, তার চোখের মণিগুলো আগুনের মতো জ্বলছে। সে আরিনার খুব কাছে গিয়ে নিজের মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস আরিনার মুখে আছড়ে পড়ছে। সে এক পৈশাচিক শান্ত গলায় বলল, আমি কিছুই করতে পারবো না, তাই না? তুমি কি সত্যি মনে করো জিওন রোজিও কেবল শুধু ভয় দেখাতে জানে? ঠিক আছে আরিনা সৈয়দ, তবে আমি তোমাকে দেখাবো এই জিওন রোজিও তোমার শরীরের প্রতিটা কোষে ঠিক কি কি করতে পারে। তোমার এই তেজ, তোমার এই অহংকার, সবকিছু আমি আজ এক এক করে ভেঙে গুড়িয়ে দেব। তুমি তো তোমার ফারজু ভাইকে চেয়েছিলে, আজ আমি জিওন হয়ে তোমাকে এমন এক অভিজ্ঞতা দেব যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। আরিনার চোখে এবার প্রথমবারের মতো কিছুটা আশঙ্কার ছায়া পড়ল। জিওনের এই শান্ত রূপটা আগের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে। জিওন আরিনার সে মায়ামাখানো খোঁচাগুলোকে চিরতরণে স্তব্ধ করে দেওয়ার জন্য বিছানার চার কোণে থাকা স্ফটিকের পিলারের দিকে তাকালো। সে মুহূর্তের মধ্যে আরিনার দু হাত টেনে পিলারের সাথে একটু একটু করে বাঁধলো। দামি সিল্কের লাল ফিতা দিয়ে নিষ্ঠুরভাবে বেঁধে দিল। আরিনা এরপরও কিছু বলতে চাইলে জিওন তার ঠোঁটের ওপর এক টুকরা কাপড় দিয়ে এমনভাবে পেঁচিয়ে দিল যেন আরিনার প্রতিটা শব্দ কেবল গঙ্গানিতে পরিণত হলো। জিওন তার শার্টের হাতা গুটানো অবস্থায় আরিনার সামনে এসে দাঁড়ালো। তার এক হাতে একটি বরফের টুকরো আর অন্য হাতে একটি ময়ূরের পালক। সে বরফের টুকরোটি আরিনার ঘাড়ে স্পর্শ করাতে আরিনা শিউরে উঠল। ঠিক পরক্ষণে সে পালকটি বুলিয়ে দিয়েছে। সে এক তীব্র আর অসহ্য অনুভূতির সৃষ্টি করলো। জিওন আরিনার চোখে একটি কালো পট্টি বেঁধে দিয়েছে। তারপর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে নেশাতর গলায় বলল, ফারজু তোমাকে ভালোবেসেছিল আরিনা সৈয়দ, কিন্তু জিওন তোমাকে তেলে তেলে ধ্বংস করবে। আজ থেকে তোমার প্রতিটা নিঃশ্বাস জিওন রোজিওর মালিকানায় চলবে। ডার্কনেস তো কেবল শুরু হয়েছে, খেলাটা এখন থেকে আমি আমার মতো করে খেলবো। আর মনে রেখো, ডার্কনেস মানে শুধু যন্ত্রণা নয় আরিনা সৈয়দ। জিওন তার কানের কাছে ফিস ফিস করে বলল, ডার্কনেস হলো নিজের অস্তিত্বকে অন্যের হাতে সঁপে দেওয়া। তুমি তো আমার এই রূপটাই দেখতে চেয়েছিলে, তাই না? এখন সহ্য করো বেবিস ব্রেথ।
জিওন আরিনার ঠোঁটের ওপর সেই কালো কাপড়টা সামান্য সরিয়ে দিয়ে সেখানে নিজের দামি পারফিউমের স্বাদ মেশানো ঠোঁট ডুবিয়ে দিল। এটা কোনো সাধারণ চুম্বন ছিল না, এটা ছিল আরিনার তেজকে ভেঙে চুরমার করে দিয়ে নিজের একক মালিকানার প্রতিষ্ঠা করা এক দীর্ঘ আর আদিম দহন। অন্যদিকে বাংলোর মূল ফটকে আয়ান আর জেডি তখন পাগলের মতো জিওনকে খুঁজছে। তারা পুরো বাংলার প্রতিটা ঘর, প্রতিটা কোণ তন্ন তন্ন করে খুঁজলো। গ্যারেজের জিওনের গাড়িটা পড়ে আছে, কিন্তু মানুষ দুটোর কোনো চিহ্ন নেই। জিওন ব্রো, আরিডিয়ার। আয়ান চিৎকার করে ডাকছে, তার কপালে চিন্তার ভাঁজ। জেডি বারবার জিওনকে ফোন করেছে, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ বলছে, দ্য নাম্বার ইজ সুইচ অফ। জেডি ব্রো, জিওন ব্রোর ফোন অফ কেন? ওরা কি আতশবাজির মতো মিলিয়ে গেল নাকি? আয়ান কাঁপতে কাঁপতে বলল। জেডি থতমত মুখে বলল, আয়ান, জিওনের শত্রুর অভাব নেই। আমার মনে হচ্ছে কেউ হয়তো ওদের উপর হামলা করেছে, কিন্তু কোনো দস্তাদস্তির চিহ্ন নেই কেন? তারা পুরো বাংলা শোষে ফেললো, কিন্তু ফলাফল শূন্য। বাধ্য হয়ে তারা গভীর রাতে সেখান থেকে ফিরে এলো। তাদের ধারণা ছিল হয়তো জিওন ম্যানহাটনের ফ্ল্যাটে ফিরে এসেছে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল 19 নাম্বার আর 20 নাম্বার দুটো ফ্ল্যাটেই তালাবদ্ধ করা। তো গাইস, গল্পের মাঝখানে এমনিতেও কথা বলা উচিত না, তারপরেও তোমাদেরকে বলতেছি, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও বা তোমরা আমার সাথে গল্পের বিষয়ে আলোচনা করতে চাও, তারা সকলে আমার সাথে কথা বলতে পারবে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও বা গল্পের বিষয়ে কিছু জানতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে তোমরা গল্পের আপডেট আগে থেকেই পেয়ে যাবে। গল্পে কোন দিন দেওয়া হবে না বা কোন দিন দেওয়া হবে সেটার বিষয় আগে থেকেই জানতে পারবে। সেই গ্রুপে আমি প্রতিদিন আপডেট দিব। আর হ্যাঁ গাইস, আমি প্রতিদিন রাত 9টা থেকে 10টা পর্যন্ত লাইভ কলে থাকবো আর তোমাদের সাথে আড্ডা দিব। যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও বা কথা বলতে ইচ্ছুক, তারা সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি আবারও বলছি, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো। যদি তোমরা কথা বলতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো আর কোনো কথা না বলে গল্পে ফেরা যাক। নিউ ইয়র্কের ব্যস্ত শহরটা জেডি আর আয়ানের কাছে এক বিশাল মরুভূমির মতো বলে মনে হচ্ছে। ম্যানহাটনের আকাশচুম্বী দালানগুলোর নিচে দাঁড়িয়ে আজ তারা খুব নিজেদেরকে অসহায় বলে মনে করছে। কেটে গেছে 7-8টি দিন, কিন্তু এক মুহূর্তের জন্য জিওন কিংবা আরিনার কোনো হদিশ পাওয়া যায়নি। তাদের ফোন, লোকেশন, নেটওয়ার্ক সবকিছুই যেন গভীর অন্ধকারে মিলিয়ে গেছে। জেডি আর আয়ন এই 7 দিনে কমপক্ষে 20 বারেরও বেশি ওই নিউ জার্সির নির্জন বাংলো আর ম্যানহাটনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে। বাংলোর প্রতিটি ইঞ্চিতে তারা জিওনের রেখে যাওয়া ক্লু খুঁজেছে, কিন্তু ফলাফল সেই বড় একটা শূন্য। কোনো দস্তাদস্তির চিহ্ন নেই, কোনো রক্তের দাগ নেই। অথচ জিওনের মতো একজন মানুষ আর আরিনার সাথে দুজনে একদম উধাও হয়ে গিয়েছে। আয়নের চোখের নিচে কালি পড়ে গিয়েছে। সবসময় হাসি ঠাট্টা করা ছেলেটা গত 3 দিন ধরে ঠিক মতো দানা পানি পেটে দেয়নি। জিওন তার কাছে শুধু বন্ধু নয়, বড় ভাইয়ের মতো ছিল। সেই জিওন যে কিনা নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে বিজনেস পাড়া কাঁপিয়ে বেড়ায়, সে কিনা এইভাবে নিখোঁজ হয়ে যাবে। আয়নের দুঃস্বপ্নেও ছিল না এটা। জেডি সোফায় মাথা নিচু করে বসে আছে, তার কপালে চিন্তার ভাঁজগুলো আরো গভীর হচ্ছে। সে বিড়বিড় করে বলল, আয়ান, জিওনের তো শত্রুর কোনো অভাব নেই। আমাদের চোখের আড়ালে তারা কোনো বড় চাল চেলেছে। জিওন ব্রো হয়তো কোনো কাঁচা খেলোয়াড় না, কিন্তু যদি আরিনাকে ঢাল হিসাবে ব্যবহার করে ওকে আটকানো হয়। আয়ান পাগলের মতো নিজের চুল টেনে ধরে বলল, আমি নিতে পারছি না জেডি ব্রো। পুলিশ কমপ্লেন হয়েছে, আমাদের লোকগুলো পুরো শহর তন্ন তন্ন করছে, কিন্তু কেউ কোনো কিছুই জানে না। যদি জিওন ব্রোর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। ওরে জিওন ব্রো, তুই যেখানেই থাকিস না কেন, অন্তত একটা সিগন্যাল তো দে। তারা দুজনেই তখন চরম হতাশায় ভুগছিল। সিদ্ধান্ত নিল তারা আবারও শেষ চেষ্টা হিসেবে সেই বাংলোর আশেপাশে তল্লাশি চালাবে। হয়তো কোনো গোপন ক্লু আছে যেগুলো তাদের চোখ এড়িয়ে গেছে। জিওনের শত্রুদের তালিকায় থাকা কয়েকজনের আস্তানায় হানা দেওয়ার পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলল। জেডি উঠে দাঁড়িয়ে তার জ্যাকেটটা গায়ে দিয়ে নিল। চল আয়ান, আর বসে থাকলে হবে না। আজ দরকার হলে নিউ ইয়র্কের পাতালপুরে চুষে ফেলবো। আয়ান যখনই দরজার দিকে পা বাড়ালো, তখনই এক অদ্ভুত নিস্তব্ধতা ফ্ল্যাট জুড়ে ছেয়ে গেল। লিফট খোলার শব্দ পাওয়া গেল। তারা দুজনেই সজাগ হয়ে দরজার দিকে তাকালো। বুকটা ধরফুর করে কাঁপছে। নতুন কোনো সংবাদ নয়তো। দরজাটা ধীরে খুলে গেল, আর সেই দরজার চৌকাঠে যা দেখলো তাতে জেডি আর আয়ান দুইজনই 1 সেকেন্ডের জন্য থমকে গেল। তারা যেন শ্বাস নিতে ভুলে গেল। মনে হলো সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে। সামনে জিওন দাঁড়িয়ে আছে, পরনে সেই আগের মতো চিরচেনা কালো শার্ট, চোখের দৃষ্টি এক পাথরে কাঠিন্য। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল জিওনের কোলে। জিওন আরিনাকে পাজা কোলে করে ধরে আছে। আরিনা নিথর হয়ে তার বুকে মাথা রেখে পড়ে আছে, চোখ দুটো বন্ধ। আয়ান কয়েকবার চোখের পলক ফেলে নিশ্চিত হওয়ার চেষ্টা করলো যে এটা হ্যালোসিনেশন নয় তো। জিওন ব্রো, তোরা ঠিক আছিস তো? আয়নের কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না।
জেডি কোনো মতে নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো। তার চোখে মুখে এক ধরনের আনন্দ আর হাজারো প্রশ্ন। জিওন ব্রো, কোথায় ছিলে তোরা? গত 7 দিন ধরে আমরা পাগল হয়ে যাচ্ছি। কোনো শত্রু কি তোদের উপর অ্যাটাক করেছিল? জন ব্রো, কথা বল। জন কোনো উত্তরের ধার ধারল না। তার মুখমণ্ডল জুড়ে তীক্ষ্ণ কাঠিন্য। সে কারো চোখের দিকে তাকালো না, কারো প্রশ্নের জবাব দিল না। সে শুধু ধীর পায়ে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ল। আরিনার ফ্যাকাশে মুখটা দেখে আয়নের বুকটা ফেটে যাচ্ছে। সে এক প্রকার আর্তনাদ করে উঠল। জিওন ব্রো, আরিডিয়ারের কি হয়েছে? সে কেন কথা বলছে না? সে কি অসুস্থ? জিওন ব্রো, কিছু তো বল। জিওন হনহনিয়ে আরিনাকে নিয়ে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল। জেডি আর আয়ান যখন সেই ঘরের ভিতরে ঢুকতে চাইলো, জিওন দরজার মুখে দাঁড়িয়ে শীতল কণ্ঠে গর্জে উঠল, ডোন্ট কাম ইনসাইড। সেই কণ্ঠে এমন এক আদেশ ছিল যে আয়ান আর জেডি পাথরের মতো ওখানেই দাঁড়িয়ে গেল। জিওন আরিনাকে সাবধানে বিছানায় শুয়ে দিল। ঘরটা শীতাতপ নিয়ন্ত্রণ হলেও জিওনের কপালে ঘামের বিন্দু। সে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। জেডি এবার জিওনের সামনে এসে দাঁড়ালো। জিওন, আমাদেরকে বল, কি হয়েছে তোদের সাথে? শত্রুরা কারা ছিল? আমরা পুলিশকে পর্যন্ত জানিয়েছি। তোরা কি কোনো ট্র্যাপে পড়েছিলি? সবকিছু আমাদেরকে খুলে বল। জিওন সোফায় না বসে জানালার দিকে মুখ করে দাঁড়ালো। তার একটি হাত পকেটে, অন্য হাত কবজি মরাট করছে। কিছুক্ষণ নীরব থেকে সে কেবল একটি কথাই বলল, যা শুনে আয়ান আর জেডি আরো বেশি অবাক হলো। আয়ান, ডাক্তারকে ডাক। জিওনের গম্ভীর কণ্ঠস্বর। আয়ান ভাবলো হয়তো জিওন কোনো গুরুতর আঘাত পেয়েছে বা আরিনার কোনো বড় চোট লেগেছে। সে দ্রুত ফোন বের করে বলল, হ্যাঁ, আমি ডক্টর রিকার্ডোকে এক্ষুনি জানাচ্ছি। সে 10 মিনিটের ভিতরে এখানে চলে আসবে। জিওন হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ। সে বলল, নো নিড, কোনো মেল ডক্টর না। আয়ান, গেট এ লেডি ডক্টর রাইট নাও। আয়ান ফোনের উপর আঙ্গুল রেখে স্থির হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। জিওন রোজিও, যে কিনা সারা জীবন মেয়েদেরকে ঘৃণা করে এসেছে, কোনো নারী ডাক্তারকে পছন্দ করতো না, তার ছায়া পর্যন্ত সে সহ্য করতে পারতো না, আজ সে কিনা নিজেই বলছে লেডি ডাক্তার ডাকতে। ব্যাপারটা অত্যন্ত রহস্যময় আর অদ্ভুত। আয়ান বিড়বিড় করে বলল, তার মানে এই গত 7 দিন ধরে জিওন ব্রো আর আরিনের সাথে এমন কিছু ঘটেছে যা আমাদের ভাবনারও অতীত। কোনো সিরিয়াস সমস্যা নাকি অন্য কিছু? আরিনার নিথর দেহটার কথা মনে হতেই আয়ানের মনের ভিতরে ভয় ঢুকে গেল। সে এক মুহূর্ত আর দেরি করলো না। জিওনের চোখে সে অস্বাভাবিক জেদ দেখে সে বুঝতে পারলো এখন প্রশ্ন করার সময় নেই। সে দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল একজন দক্ষ লেডি ডাক্তার দেখার জন্য। জেডি জিওনের দিকে তাকিয়ে ভাবছে, এই ছেলেটা কি সেই জিওন যাকে সে আগে 10 বছর ধরে চিনে, নাকি এই 7 দিনে এই রহস্যময় বিপদে জিওনকে পুরোপুরি বদলে দিয়েছে? জিওনের নীরবতা চিৎকার করে বলছে, গল্পের আসল ঝড়টা তো এখন কেবল শুরু হতে যাচ্ছে। জেডি জিওনের কাঁধে হাত রাখতে গিয়েও থেমে গেল। জিওন নীরব ভাষা বলছে, সে এখন কারো স্পর্শ বা সহানুভূতি নেওয়ার অবস্থায় নেই। সে এক দৃষ্টিতে আরিনের বদ্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে আছে। জেডি নিচু সরে বলল, জিওন ব্রো, তুই কি জানিস তোদের না পেয়ে আমি আর আয়ন কতবার সেই নিউ জার্সির বাংলোতে গিয়েছি, কতবার সেই বাংলোতে হানা দিয়েছি। তোদের কোনো চিহ্নই ছিল না ওখানে। গাড়িটা গ্যারেজেই পড়েছিল, অথচ তোরা গায়েব। কোনো আন্ডারগ্রাউন্ডের গ্যাং যদি তোদেরকে কিডন্যাপ করতো তাহলে এতক্ষণে ডিমান্ড চলে আসতো, কিন্তু কিছুই হয়নি। তোরা কি এই 7 দিন ধরে ওই বাংলোর ভেতরে আটকা পড়েছিলি? জিওন কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে আছে। জেডির কথাগুলো যেন তার কানে পৌঁছাচ্ছেই না। তার মস্তিষ্কে তখন অন্য দৃষ্টি ঘুরপাক খাচ্ছে। সেই 7 দিন যা বাইরের জগতে কেউ কোনোদিন জানতেও পারবে না। সেই গোপন কোঠরি যেখানে অক্সিজেনের অভাব ছিল না ঠিকই, কিন্তু অনুভূতির এক তীব্র লড়াই ছিল। মিনিট 15 পর আয়ন যখন একটা বয়স্ক লেডি ডাক্তারকে নিয়ে হন্তদন্ত করে ফ্ল্যাটে ঢুকলো। ডক্টর মারিয়া নিউ ইয়র্কের বেশ একজন নামকরা ফিজিশিয়ান। আয়ান তাকে প্রায় তুলে নিয়ে এসেছে বলা চলে। আয়ান হাঁপাতে হাঁপাতে বলল, জিওন ব্রো, ডক্টর এসেছে, এবার তো বলবি তোদের কি হয়েছে। জিওন ডক্টর মারিয়ার দিকে একবার তাকালো। তার চোখের সেই শীতল চাহনি দেখে অভিজ্ঞ ডক্টরও কিছুটা ঘাবড়ে গেল। জিওন কেবল হাত দিয়ে নিজের বেডরুমের দিকে ইশারা করলো। ডক্টর ভিতরে যাওয়ার সময় জিওন গম্ভীর সুরে বলল, শি ইজ ভেরি সেন্সিটিভ। ডক্টর চেক আপ করার সময় যেন ওর ঘুম না ভেঙে। ডাক্তার মারিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর সে ভিতরে ঢুকে গেল। দরজা আবারও বন্ধ হয়ে গেল। ড্রয়িং রুমে এবার 3 বন্ধুর মধ্যে এক অসহ্য নীরবতা। জেডি আর সহ্য করতে পারল না। সে জিওনের সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। জিওন ব্রো, লুক এট মি। আমাদের থেকে কি লুকাচ্ছিস তুই? আমরা ভেবেছিলাম তোদেরকে হয়তো কেউ কিডন্যাপ করেছিল, হয়তো কেউ তোদের বন্দি করে রেখেছিল, কিন্তু তোর চেহারা বলছে অন্য কথা। তুই কি আরিনাকে কষ্ট দিয়েছিস? আর ও অমন আদমরা হয়ে পড়ে আছে কেন? জিওন এবার জেডির চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো অপরাধবোধ নেই, বরং আছে এক অদ্ভুত আধিপত্যের তৃপ্তি। জিওন ধীরস্থিরভাবে সোফায় বসলো এবং জিওনের হাত ঘড়িটা খুলে টেবিলের উপর রাখলো। তারপর বলল,
7 দিন ধরে আমরা একসাথেই ছিলাম, কেউ আমাদের আক্রমণ করেনি, আর কারো সাহসও নেই এই জিয়ন রোজের ওপর হাত তোলার। আরিনার শরীরটা একটু দুর্বল, তাকে আমি কিছু ড্রাগস দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি যাতে সে ছটফট না করে। জিয়নের কথাগুলো যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। আয়ান চিৎকার করে উঠল, ড্রাগস? জিয়ন ব্রো, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মেয়ের ওপর এইসব এক্সপেরিমেন্ট কেন করেছিস? সে না তোর স্ত্রী, তোর আরিন, আর তুই বলছিস ওকে ঘুম পাড়িয়ে রাখার জন্য ড্রাগস দিয়েছিস? জিয়ন শান্তভাবে হাসলো, যে হাসি দেখে যে কেউ ভয় পাবে, আর বলল, সে শান্তভাবে আমার কাছে থাকতে চাইছিল না আয়ান, সে বারবার সে ফারজু ভাইকে খুঁজছিল। আমি তাকে কত বোঝাতে চেয়েছি যে ফারজু মরে গিয়েছে আর আছে শুধু জিয়ন, কিন্তু সে মানতে নারাজ। তাই তাকে আমার ডার্কনেস চেনানোর জন্য ওই 7 দিন খুব প্রয়োজন ছিল। সে এখন আমার মালিকানায় আছে পুরোপুরি। আয়ান থমকে গেল, তার মাথা কাজ করছিল না। জিয়ন কি বলতে চাইছে? মালিকানা মানে? জিয়ন ব্রো, তুই কি ওর উপর জবরদস্তি? আয়নের কথা শেষ হওয়ার আগেই বেডরুম থেকে দরজা খুলে বের হলো। ডক্টর মরিয়ম বেরিয়ে এলেন, তার মুখটা কিছুটা গম্ভীর। তিনি জিয়নের দিকে এগিয়ে এসে বললেন, মিস্টার জিয়ন, পেশেন্টের শরীর খুব দুর্বল, তার ব্লাড প্রেশার অনেক লো। তার সবচেয়ে বড় কথা হলো তিনি প্রচন্ড মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি কি তাকে কোনো ধরনের সেভিস ইনজেকশন দিয়েছেন? জিয়ন মাথা নাড়লো আর বলল, হ্যাঁ, গত রাতে খুব চিৎকার করছিল। ডক্টর মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন, এভাবে কোনো মানুষের উপর ওষুধ প্রয়োগ করা অপরাধ। আর তার শরীরে কিছু ছোটখাটো স্ক্র্যাচ আর ব্রুজ, আঘাতের দাগ, যা কোনো দস্তদস্তির ফলে হতে পারে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কিন্তু তাকে স্বাভাবিক পরিবেশে রাখা জরুরি। এভাবে আটকে রাখলে তার নার্ভাস ডাউন হতে পারে। ডক্টর বিদায় নেওয়ার পর আয়ান আর জেডির মধ্যে এক মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল। আয়ান জিয়নের কলার চেপে ধরলো, তুই কি করেছিস ওর সাথে? গত 7 দিন ওই গোপন জায়গায় ওকে আটকে রেখে ওকে টর্চার করেছিস। জিয়ন, তুই তো এমন ছিলি না। জিয়ন আয়ানের হাতটা হ্যাচকাটান দিয়ে সরিয়ে দিল। তার কণ্ঠস্বর এবার আদিম হিংস্রতা ফুটে উঠল। সে বলল, আমি তেমনই আছি আয়ান, যেমনটা আমি সবসময় ছিলাম, শুধু তফাৎটা এটাই। আগে আমি আমার আবেগ লুকাতাম, কিন্তু এখন আমি সেটা চিনে নিচ্ছি। আরিনা সৈয়দ আমার সম্পত্তি, তাকে আমি কিভাবে রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। জিয়ন ডক্টরের দেওয়া প্রেসক্রিপশনটা হাতে নিয়ে জিয়নের ঘরে ঢুকে গেল এবং ভেতর থেকে লক করে দিল। বাইরে জেডি আর আয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পেরেছে এই গত 7 দিনে জিয়ন আরিনাকে কোনো শারীরিক বিপদে নয়, বরং এক মানসিক নরকে নিয়ে গিয়েছিল। যে গোপন কুঠিরের কথা কেউ জানতো না, সেখানে জিয়ন তার সাইকো সত্তার পূর্ণ বিকাশ ঘটিয়েছে। আয়ান বিড়বিড় করে বলল, জেডি ব্রো, জিয়ন ব্রো আরিনাকে ভালোবাসে না, সে ওকে ধ্বংস করতে চাইছে। আমাদের কিছু একটা করতে হবে। জেডি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে জিয়ন আর আরিনার এই লুকোচুরি খেলা এবার রক্তাক্ত পরিণতির দিকে যাচ্ছে। জিয়ন নিজেকে ফারজু হিসাবে নয়, বরং এক দানব হিসাবে আরিনার কাছে প্রমাণ করতে গিয়ে নিজেকে ধ্বংস করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 14 নম্বর পর্বটা এখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো যারা পুরো গল্পটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, প্রত্যেক ভিডিওতে যেমন টার্গেট থাকে, আজকের ভিডিওতেও ঠিক এরকম একটা টার্গেট আছে। আজকের ভিডিওতে তেমন কিছু না গাইস, আজকের ভিডিওতে যদি তোমরা 200 কমেন্ট আর 500 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে পরবর্তী পর্বটা আমি আরো বড় করে দেওয়ার চেষ্টা করব। এমনিতেই আজকের ভিডিওটা কালকের ভিডিওর থেকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। সময়ের অভাবে আজকের পর্বটা বড় করতে পারি নাই, কিন্তু যেটুকু করেছি অনেকটাই। আশা করি তোমাদের চলে যাবে। আর হ্যাঁ গাইস, আরিনা আর ফারজিয়নের পূর্ণতা দেখার জন্য দেখেছি তোমরা অনেকেই এক্সাইটেড হয়ে আছো। তো দেখি সামনে কি হয়, তোমাদের জন্য কি করা যায়। তো তোমরা এই ভিডিওর কমেন্টে বলে যাবা এই গল্পের হ্যাপি এন্ডিং দেব নাকি স্যাড এন্ডিং। তো তোমরা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।